কলোরাডো শহর পুরো ধ্বংস হয়ে গেছে, কিন্তু একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করা গেল যে এই দানবগুলো পাহাড়ে উঠতে পারে না, মানে তারা 8,000 ফিটের ওপরে উঠতে পারে না। তাই যারা পাহাড়ের ওপরে ছিল তারাই বেঁচে ছিল, বাকি দুনিয়াটা নিমিষের মধ্যে শেষ হয়ে গেছে। দেখতে দেখতে 3টে বছর পার হয়ে গেছে। বেঁচে থাকা কিছু মানুষ এখন কলোরাডো রকি মাউন্টেনের একদম চূড়ায় ছোট ছোট বসতি বানিয়ে থাকছে। এখানেই আমাদের মুভির মেইন ক্যারেক্টার উইল এবং তার ছোট ছেলে হান্টার থাকে। হান্টার খুব একটা সুস্থ ছেলে নয়, জন্মের থেকেই তার ফুসফুসে সমস্যা ছিল, তাই প্রতি রাতে ওকে অক্সিজেন নিয়ে ঘুমাতে হয়। সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু হান্টারের এক মুহূর্তের সিদ্ধান্ত তার জীবনটাই বদলে দেয়। সে তার বাবার অভিমান করে 8,000 ফিটের একটু নিচে চলে যায়। ওর হাতে ছিল একটা দূরবীন। সে দেখতে চাইছিল যে দূরে অন্য কোনো পাহাড়ে মানুষের বসতি আছে কিনা, কিন্তু ফেরার সময় সে বুঝতে পারে ওর পেছনে কিছু একটা আসছে। লাল রঙের আলো ওর পিছু নিচ্ছিল। ওই দানবটাই ছিল যে পৃথিবীতে এসে সব মানুষকে মেরে ফেলছিল। হান্টার প্রাণ ভয়ে দৌড়াতে শুরু করে। ওর তো এমনিতেই ফুসফুসে সমস্যা, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তবুও থামে না। ঠিক যখন দানবটা ওর একদম কাছে চলে আসছিল, তখনই হান্টার সেই 8,000 ফিটের নিরাপদ দাগটা পার হয়ে যায়, আর সাথে সাথেই রাক্ষসটা ওখানেই থেমে যায়। দানবটা কিন্তু মরেনি, ওটা শুধু ওই রেখা পার হতে পারে না এবং উঠতে পারে না। দানবটা নিচের জঙ্গল থেকে এক ভয়ানক দৃষ্টিতে হান্টারের দিকে তাকিয়ে রইল। হান্টার যখন বাড়ি ফিরলো, ওর বাবা উইল তো রেগে আগুন। উইল চিৎকার করে বলল, তুমি জানো তোমার শরীর ভালো না। হান্টারকে প্রতি রাতে অক্সিজেন মাস্ক পরে ঘুমাতে হয়, আর উইল সারাদিন পরিশ্রম করে যেন ওর ছেলের সব আবদার মেটাতে পারে। মিলের এক বন্ধু যার নাম ছিল ক্যাডি উইলকে বোঝায় যে হান্টারের আসলে খুব একা একা লাগে, কারণ ওর বয়সের কোনো বন্ধুই এখানে নেই। আর হান্টার যেখানে গিয়েছিল সেখানেই সে তার মাকে শেষবার দেখেছিল। আসলে হান্টারের মা 3 বছর আগে ওই রাক্ষসের হামলায় মারা গিয়েছিল। উইল আর ক্যাডি একদিন পাহাড় থেকে নিচে দেখছিল তাদের এক প্রতিবেশী নিনা কি করছে। নিনা আগে একজন অনেক বড় বিজ্ঞানী ছিল, সে এখন দিনরাত গবেষণা করছে কিভাবে ওই দানবদের মারা যায়। নিনা রাক্ষসদের শরীরের শক্ত চামড়া নিয়ে পরীক্ষা করছিল। তার স্বপ্ন এমন এক অস্ত্র বানানো যা দিয়ে এই রাক্ষসদের ধ্বংস করা যাবে। উইল বাড়ি এসে দেখে হান্টারের অক্সিজেন ফিল্টার প্রায় শেষ। ওর হাতে মাত্র আর কয়েকটা ফিল্টার আছে। এই ফিল্টারগুলো ছাড়া হান্টার বাঁচবে না। উইল হঠাৎ করেই গভীর দুশ্চিন্তায় ডুবে গেল। তার মনে পড়লো পাহাড়ের নিচে থাকা পাশের শহরের হাসপাতালে হয়তো এখনো কিছু ফিল্টার বেঁচে আছে, কিন্তু সেখানে যাওয়াটা যেন মৃত্যুর মুখে পা দেওয়ার মতো, কারণ সেই জায়গাটা দানবদের দখলে। আজ হান্টারের জন্মদিন। এত কিছুর মাঝেও উইল কোনো মতে তার প্রিয় খাবার ম্যাক অ্যান্ড চিজের একটা ছোট প্যাকেট জোগাড় করেছিল, কিন্তু খাবারের টেবিলে বসেও হান্টারের মুখে কোনো হাসি নেই। সে ধীরে ধীরে প্রশ্ন করলো, বাবা আমরা নিচে যেতে পারি না কেন? নিচে কি কেউ আর বেঁচে নেই? উইল তাকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু তার নিজের মনেই ছিল হাজারো আর অজানা আতঙ্ক। সেই রাতেই হঠাৎ করে হান্টারের বড় একটা অ্যাটাক হয়, আর তখনই উইল বুঝতে পারে সময় তাদের হাতের বাইরে চলে যাচ্ছে। ওকে যেভাবেই হোক নিচের ওই হাসপাতাল থেকে অক্সিজেন ফিল্টার নিয়ে আসতেই হবে, কিন্তু একা নিচে নামা মানে ছিল নিশ্চিত মৃত্যু। তাই শেষ ভরসা হিসেবে গভীর রাতে উইল পৌঁছে গেল বিজ্ঞানী নিনার দরজায়। উইল আর নিনার সম্পর্কটা আগে থেকেই ভীষণ তিক্ত হয়ে গিয়েছিল, কারণ 3 বছর আগে উইলের স্ত্রী নিনার সাথে এক অভিযানে গিয়েছিল আর ফিরে আসেনি। আজ উইল মনে করে তার স্ত্রীর মৃত্যুর জন্য দায়ী একমাত্র নিনা, তবুও ছেলের জীবন বাঁচানোর জন্য নিজের সব অহংকার গিলে ফেলে। সে নিনার কাছে সাহায্য চাইলো, কারণ একটাই, এই দানবদের দুনিয়া থেকে জীবিত ফিরে আসার অভিজ্ঞতা একমাত্র নিনারই আছে। প্রথমে নিনা সরাসরি না করে দেয়, সে জানতো নিচে যাওয়া মানে প্রায় আত্মহত্যার সামিল, কিন্তু যখন উইল তাকে তার স্ত্রীর মৃত্যুর কথা মনে করিয়ে দেয় তখন নিনা আর না বলতে পারে না। অবশেষে সে সিদ্ধান্ত নেয় উইলের সাথে আবার সেই মৃত্যুর পথে নামবে। পরের দিন সকালে উইল যখন অস্ত্রশস্ত্র গুছিয়ে প্রস্তুত হচ্ছিল, ঠিক তখন সেখানে হাজির হয় ক্যাডি। সে রাগ আর কষ্ট মিশিয়ে বলে, তুমি কি আমার মায়ের মতো আমাদের ছেড়ে চলে যেতে চাও? আমি তোমাদের একা ছেড়ে যেতে দেব না। ক্যাডি সাহসী আর জেদি একটা মেয়ে। সে নিজের হাতে একটা গ্রেনেড লঞ্চার তুলে নিয়ে জানিয়ে দেয়, এই অভিযানে আমিও যাব। উইল যখন হান্টারের কাছ থেকে বিদায় নিচ্ছিল, ছোট্ট হান্টার হঠাৎ করেই ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে। সে কাপা গলায় জিজ্ঞেস করে, মাও তো বলেছিল 5 দিনের মধ্যে ফিরে আসবে, কিন্তু সে তো আর আসেনি। তুমিও কি আর ফিরবে না বাবা? উইল কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ছেলেকে জড়িয়ে ধরে একটাই কথা দেয়, আমি ফিরবো, যেভাবেই হোক। আমি তোমাকে কথা দিচ্ছি। এই প্রতিশ্রুতিকে বুকে নিয়ে শুরু হয় 3 জনের অসম্ভব এক যাত্রা। তারা ধীরে ধীরে পাহাড়ের খাড়া ঢাল বেয়ে নিচে নামতে শুরু করে। পথে নিনা তাদের একটি অদ্ভুত কম্পাস দেখায়। এটা কোনো সাধারণ কম্পাস নয়, দানবদের শরীর থেকে নির্গত এক অজানা চৌম্বকীয় শক্তির কারণে
কারণে এই কম্পাসের কাঁটা অস্বাভাবিকভাবে ঘুরতে থাকে। মানে বিপদ যত কাছে, কাঁটা ততই পাগলের মতো নড়তে থাকে। কিছু দূর এগিয়ে তারা দেখতে পায় একটা ধ্বংসস্তূপে পরিণত মিলিটারি কনভয়। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অস্ত্র আর ভাঙা গাড়ি যেন প্রমাণ দিচ্ছিল এখানে এক সময় ভয়াবহ যুদ্ধ হয়েছিল। সেখান থেকেই উইল খুঁজে পায় একটি শক্তিশালী গ্রেনেড লঞ্চার, কিন্তু সমস্যা একটাই, সে এটা ব্যবহার করতে জানে না। ঠিক তখনই এগিয়ে আসে ক্যাডি। আত্মবিশ্বাসী কণ্ঠে সে বলে, আমি টেক্সারের মেয়ে, আমার বাবা ছোটবেলায় আমাকে এগুলো চালানো শিখিয়েছে। বলেই সে রাইফেলের নিচে লঞ্চারটা সেট করে নেয়। সময় বাঁচানোর জন্য তারা একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়, একটি পুরনো স্কি রিসোর্টের লিফট ব্যবহার করবে। যদি ওই লিফটে করে তারা পরের পাহাড়টা পার হতে পারে তাহলে অনেকটা পথ বেঁচে যাবে। কিন্তু ঠিক তখনই নিচে নামার সাথে সাথেই নিনার কম্পাসটা হঠাৎ করেই পাগলের মতো ঘুরতে শুরু করে। মানে দানবটা একদমই কাছেই। হঠাৎ করেই বনের ভিতর থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর গর্জন। চারপাশের পরিবেশ মুহূর্তেই জমে গেল আতঙ্কে। উইল এক সেকেন্ডও দেরি না করে দৌড়ে চলে গেল লিফটের কন্ট্রোল রুমে, বিদ্যুৎ ফেরানোর শেষ চেষ্টা করতে। ওইদিকে ক্যাডি আর নিনা নিজেদের অবস্থান নিয়ে প্রস্তুত হয়ে দাঁড়ালো। ঝোপঝাড় ভেঙে দানবটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। ক্যাডি আর অপেক্ষা করলো না, সে তার গ্রেনেড লঞ্চার থেকে একটা বিশাল গোলা ছুড়ে দিল। একটা বিকট বিস্ফোরণ হলো, কিন্তু অবাক করার মতো দানবটার তেমন কোনো ক্ষতি হলো না, শুধু কয়েক সেকেন্ডের জন্য থমকে দাঁড়ালো। ঠিক তখনই উইল কোনো রকমে জেনারেটর চালু করতে সক্ষম হলো, আর সঙ্গে সঙ্গেই লিফটটা নড়ে উঠলো। উইল আর নিনা দ্রুত একটা চলন্ত চেয়ারে উঠে পড়লো, কিন্তু ক্যাডি তখনও নিচেই। দানবটা যখন একদম তার কাছে পৌঁছে যাচ্ছে, ক্যাডি লিফটের লোহার খুঁটি বেয়ে ওপরে উঠে শুরু করলো। একটা বিশাল লাফ দিয়ে সে চলন্ত চেয়ারটা ধরতে যাচ্ছিল। ঠিক তখনই দানবটা তার লম্বা সুর দিয়ে লিফটের কেবলে প্রচন্ড আঘাত করলো। পুরো কেবলটা কেঁপে উঠলো, আর মুহূর্তের মধ্যেই তিনজনই ছিটকে পড়লো মাটিতে। ভাগ্য ভালো তারা তখন খুব বেশি উঁচুতে উঠতে পারেনি। এক সেকেন্ডও নষ্ট না করে তারা উঠে দাঁড়ালো, আর প্রাণপণে দৌড়াতে দৌড়াতে আবার 4000 ফিটের নিরাপদ সীমানার দিকে ফিরে গেল। দানবটাও তাদের পিছু নিল, কিন্তু সীমানার ঠিক কাছে এসেই থেমে গেল। সেই রাতটা তারা কাটালো ওই পরিত্যক্ত রিসোর্টের একটি বাড়িতে আশ্রয় নিয়ে। নিঃশব্দ ঠান্ডা সেই রাত। নিনা হঠাৎ করেই একটা অদ্ভুত তথ্য জানায়। সে বলে, এই দানবগুলো বাঘ বা সিংহের মতো শিকারী নয়। তারা মানুষকে মারে ঠিকই, কিন্তু তারা মাংস খায় না। মানে এরা শুধু মানুষকে মেরে ফেলতে নয়, পুরো পৃথিবী থেকে মানুষকে মুছে ফেলতে এসেছে। আরো অদ্ভুত ব্যাপার হলো, এই দানবগুলো কখনো পশু পাখিদের আক্রমণ করে না, কিন্তু মানুষ দেখলেই যেন হিংস্র খুনিতে পরিণত হয়। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর তখনও কারোর জানা ছিল না। পরের দিন তাদের সামনে এসে দাঁড়ালো নতুন এক বিপদ। সামনে ছিল একটা পুরনো খনির সুড়ঙ্গ, একটা অন্ধকার টানেল, যেটা দিয়ে গেলে তারা খুব দ্রুত শহরের হাসপাতালে পৌঁছাতে পারবে। কিন্তু সমস্যাটাও ঠিক সেখানেই। এই টানেলটা পাহাড়ের ভেতর দিয়ে সোজা নিচে নেমে গেছে, মানে দানবদের এলাকার সরাসরি প্রবেশ। উইল জানতো সময় খুব কম। সে বলল, আমাদের হাতে আর কোনো অপশন নেই, এটাই একমাত্র রাস্তা। শেষমেশ তারা মাথায় টর্চ লাগিয়ে ঢুকে পড়লো সেই ঘুটঘুটে অন্ধকার খনিতে। ভেতরে ঢোকার আগেই নিনা সাবধান করে দেয়, এই দানবগুলো অন্ধকারে অসাধারণ ভাবে দেখতে পায়, আর আমাদের নিঃশ্বাস থেকে বের হওয়া কার্বন ডাই অক্সাইড দিয়েই তারা আমাদের অবস্থান বুঝে ফেলবে। তাই একটুও শব্দ করা যাবে না, এমনকি গভীর শ্বাসও বিপজ্জনক। সবাই নিঃশব্দে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সুড়ঙ্গের মাঝখানে তারা দেখতে পেল সামনে একটা লাল আলো জ্বলছে। মানে দানবটা ইতিমধ্যেই তাদের উপস্থিতি টের পেয়ে গেছে। এরপর আর কিছু ভাবার সময় ছিল না, তারা প্রাণপণে দৌড়াতে শুরু করলো। ক্যাডি পিছন ফিরে একটা গ্রেনেড ছুড়ে মারলো, চেষ্টা করলো সুড়ঙ্গের মুখ বন্ধ করে দিতে। একটা বড় বিস্ফোরণ হলো, পাথর ভেঙে পড়লো, কিন্তু দানবটা থামেনি। সে সেই পাথর সরিয়ে আবার তাদের পিছু নিতে শুরু করলো। শেষমেশ তারা একটা সরু ফাটলের ভেতরে ঢুকে পড়লো, আর নিঃশ্বাস বন্ধ করে নিঃশব্দে বসে রইলো। তাদের একদম পাশ দিয়ে একটা দানব হেঁটে যাচ্ছিল, ওর লম্বা সুরগুলো বাতাসে গন্ধ খুঁজছিল। ঠিক তখনই হঠাৎ করে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। অন্ধকারের ভেতর থেকে আরেকটা দানব ঝাঁপিয়ে পড়ে ক্যাডিকে শক্ত করে জাপটে ধরলো। উইল আর নিনা কিছু বুঝে ওঠার আগেই দানবটা ক্যাডিকে টেনে হিচড়ে অন্ধকারের গভীরে নিয়ে যেতে লাগলো। ক্যারির আর্তনাদ পুরো সুরঙ্গে প্রতিধ্বনি হতে থাকলো। উইল তাকে বাঁচাতে ছুটে যেতে চাইছিল, কিন্তু নিনা তাকে শক্ত করে ধরে রাখলো, কারণ ক্যাডি নিজের জীবন দিয়ে উইল আর নিনার বেঁচে থাকার পথ তৈরি করে দিয়েছিল। অবশেষে সুরঙ্গ থেকে বেরিয়ে উইল আর নিনা আশ্রয় নিল একটি পুরনো ফরেস্ট রেঞ্জার হাউসে। উইলের মন ভেঙে পড়েছে, তার চোখের সামনে তার বন্ধুকে হারিয়েছে। হঠাৎই সে খুঁজতে পেল একটা ম্যাক অ্যান্ড চিজের প্যাকেট, কিন্তু যেটা তার ছেলের হান্টারের সবচেয়ে পছন্দের খাবার ছিল। চুপচাপ সেটাকে ব্যাগে ভরে নিল। সেই রাতে আগুনের পাশে বসে নিনা তার নতুন বৈজ্ঞানিক তত্ত্বের কথা জানালো। সে বলল, এই দানবগুলোর চামড়ার উপর একটা
বিশেষ ধাতব প্রলেপ আছে যেটা তাদের প্রায় অজেয় করে তুলেছে। কিন্তু যদি কোবাল্ট নামের এক বিশেষ ধাতু দিয়ে বুলেট তৈরি করা যায় তাহলে এই দানবদের মারা সম্ভব। তবে সেই বুলেট বানাতে হলে যেতে হবে শহরের একটি ল্যাবে। উইল প্রথমে বিশ্বাসই করতে চাইছিল না। সে বলল, এসব রূপকথা বাদ দাও, আমার শুধু ফিল্টার দরকার। কিন্তু নিনা তাকে বুঝিয়ে বলল, যদি তারা এখনই দানবদের শেষ করার উপায় খুঁজে না পায় তাহলে হান্টার বড় হলেও কখনোই শান্তিতে থাকতে পারবে না। সকালে উইল আর নিনা পৌঁছে গেল সেই বিপদসংকুল শহরের হাসপাতালে। চারিদিকে একদম শুনশান, কিন্তু এই নীরবতাই যেন সবচেয়ে বেশি ভয়ঙ্কর। প্রতিটা শব্দ, প্রতিটা নিঃশ্বাস মনে হচ্ছিল যেন মৃত্যুকে ডেকে আনতে পারে। খুব সাবধানে তারা হাসপাতালের ওপর তলায় উঠতে লাগলো। প্রতিটি কদম তারা ফেলছিল হিসেব করে। নিঃশব্দে হঠাৎ এক জায়গায় এসে তারা থেমে গেল। ওষুধের তাকগুলো সব একদম খালি। উইলের বুকটা ধক করে উঠল। যদি ফিল্টার না পাওয়া যায় তাহলে আমার ছেলের কি হবে? তার চোখে স্পষ্ট হয়ে উঠল আতঙ্ক। কিন্তু ঠিক তখনই এক কোনায় কিছু একটা চোখে পড়ল। অক্সিজেনের ফিল্টারের একটা ছোট্ট স্টক। এক মুহূর্ত দেরি না করে উইল দ্রুত সেগুলো ব্যাগে ভরতে লাগলো। সবকিছু যেন ঠিকঠাকই চলছিল। হঠাৎ নিনার হাতে থাকা কম্পাসটা কাঁপতে শুরু করলো। তার মানে দানবরা তাদের খুবই কাছে আছে। দুজনেই জমে গেল। আর ঠিক সেই মুহূর্তেই এক প্রচন্ড শব্দের দেয়ালটা ভেঙে চুরমার হয়ে গেল। ধুলো আর ধ্বংসস্তূপের মাঝখান থেকে এক বিশাল দানব তাদের সামনে এসে দাঁড়ালো। তার উপস্থিতিতেই যেন চারপাশে বাতাস জমে গেল। ওটা তার সুর দিয়ে উইলকে শক্ত করে জাপটে ধরলো। নিনা এক সেকেন্ডও দেরি না করে পাশের একটা কুড়াল তুলে দানবটার সুরে কোপ মারলো। উইল কোনোভাবে ছাড় পেল ঠিকই, কিন্তু দানবটা তখন আরো বেশি হিংস্র হয়ে উঠলো। এই অবস্থায় উইল একটা বুদ্ধি খেলালো। সে নিনাকে বলল, তুমি এখান থেকে পালাও। তারপর সে একটা অক্সিজেন ট্যাঙ্কের দিকে গুলি চালালো। মুহূর্তের মধ্যেই বিকট বিস্ফোরণ ঘটলো। আগুন আর ধোঁয়ার চাপে দানবটা ছিটকে বিল্ডিং এর বাইরে পড়ে গেল। উইল ভাবলো হয়তো দানবটা এবার শেষ। হাসপাতাল থেকে বের হওয়ার সময় নিনা উইলকে তার পুরনো ল্যাবে যাওয়ার জন্য জোর করতে লাগলো। কিন্তু উইল রেগে গিয়ে বলল, আমরা এখনই বাড়ি ফিরবো। তখন নিনা শান্ত গলায় বলল, উইল, যদি আমি এই বুলেটটা বানাতে না পারি তাহলে এই লড়াই কোনোদিনও শেষ হবে না। অবশেষে তারা ল্যাবে পৌঁছালো। সেখানে উইল নিনার ব্যক্তিগত ডেস্কে একটা ছবি দেখতে পেল। সেই ছবিটা দেখেই বুঝতে পারলো নিনার ছোট ছোট বাচ্চাও ছিল। যেদিন দানবরা আক্রমণ করেছিল সেদিন নিনা কাজে ছিল আর তার বাচ্চারা ছিল একা বাড়িতে। সে তাদের বাঁচাতে পারেনি। এই অপরাধ বোধ থেকে নিনা দিনরাত দানবদের শেষ করার উপায় খুঁজে চলেছে। নিনা কান্না ভেজা কণ্ঠে বলল, আমি শুধু তোমার স্ত্রীকে না, নিজের সন্তানদেরও হারিয়েছি। এই কথা শুনে উইলের মন আরো খারাপ হয়ে গেল। সে অবশেষে নিনাকে সাহায্য করতে রাজি হলো। নিনা তখন ল্যাবে কাজ শুরু করলো। সে বারবার চেষ্টা করছিল কিন্তু কিছুতেই ঠিক মতো কাজ হচ্ছিল না। শেষে সে সাধারণ বুলেটের ওপর কোবাল্ট আর কিছু বিশেষ কেমিক্যাল মিশিয়ে একটা নতুন ধরনের প্রলেপ তৈরি করার চেষ্টা করলো। সে বুঝতে পারলো এই দানবগুলোর শরীরের ভেতরে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কাজ করে। এই বুলেটটা যদি তাদের শরীরে ঢুকে পড়ে তাহলে ভেতরে শর্ট সার্কিট হয়ে তারা বিস্ফোরিত হবে। উইল বুঝতে পারলো সময় খুব কম। হান্টারের জন্য ফিল্টার পৌঁছানো এখন সবচেয়ে জরুরি। তাই সে নিনাকে ল্যাবেই রেখে পাহাড়ের দিকে রওনা দিল। নিনা বলল সে তার সেই জাদু বুলেট তৈরি করে নিজের গাড়িতে করে পরে চলে আসবে। উইল যখন ট্রাক নিয়ে পাহাড়ের দিকে ফিরছিল হঠাৎ তার গাড়ির চাকা পাংচার হয়ে গেল। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটা উল্টে গিয়ে একটা বড় পাথরের সাথে ধাক্কা খেলো। উইল সেখানেই অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরল চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সে এখন 8000 ফিটের নিরাপদ সীমার নিচে। উইল কোনোভাবে উঠে দাঁড়িয়ে পাহাড়ের দিকে দৌড়াতে লাগলো। কিন্তু ততক্ষণে দানবগুলো তাকে ঘিরে ফেলেছে। একটা নয়, দুটো নয়, একসাথে 3টে দানব তার দিকে তেড়ে আসছে। উইলের বন্দুকের সাধারণ গুলি কোনো কাজই করছে না। সে বুঝতে পারলো আজ হয়তো তার শেষ দিন। একটা দানব তার উপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল। হঠাৎ করেই বুম করে একটা শব্দ হলো। দানবটা মুহূর্তের মধ্যেই আগুনের গোলার মতো বিস্ফোরিত হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল। উইল অবাক হয়ে ওপরে তাকালো। পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে নিনা, হাতে রাইফেল। তার সেই জাদুর বুলেট কাজ করেছে। এক এক করে নিনা বাকি দানবগুলোকেও শেষ করে দিল। সবকিছু শান্ত হওয়ার পর উইল আর নিনা বাকি দানবগুলোকেও শেষ করে দিল। সবকিছু শান্ত হওয়ার পর উইল আর নিনা মরা দানবগুলোর ধ্বংসাবশেষ পরীক্ষা করতে লাগলো। আর যা তারা দেখলো তাতে তাদের চোখ কপালে উঠে গেল। এগুলো কোনো এলিয়েন না, না কোনো রক্ত মাংসে প্রাণী। এগুলো আসলে উন্নত প্রযুক্তির তৈরি রোবট। তাদের শরীরে মাংস নেই, তবুও মেটাল আর যন্ত্রাংশ দিয়ে ভর্তি। নিনা তখন বুঝতে পারলো কেউ একজন ইচ্ছা করেই এদের তৈরি করে পৃথিবীতে ছেড়েছে মানুষের শেষ করে দেওয়ার জন্য। আর সবচেয়ে বড় রহস্য, এদের প্রোগ্রামে 8000 ফিটের উপরে যাওয়ার অনুমতি ছিল না। তার মানে এতদিন তারা কোনো দানবদের সাথে নয়, এক অদৃশ্য যান্ত্রিক শক্তির বিরুদ্ধে লড়াই করছিল। উইল আর নিনা অক্ষত
অবস্থায় গ্রামে ফিরে এলো। হান্টার তার বাবাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। উইল তাকে সেই ফিল্টারগুলো দিল আর সাথে দিল তার প্রিয় ম্যাক অ্যান্ড চিজ। নিনা গ্রামের সবচেয়ে উঁচু পোলটিতে একটি পতাকা উড়ালো। এটি ছিল একটি সংকেত অন্য সব পাহাড়ের মানুষের জন্য যে দানবদের মারার অস্ত্র তৈরি হয়ে গেছে। রেডিওতে এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়লো। গ্রামের মানুষরা সবাই মিলে এখন ওই বিশেষ কোবাল্ট বুলেট বানাতে শুরু করেছে। মুভির শেষে আমরা দেখতে পাই দূরে পাহাড়ের নিচে একের পর এক বিস্ফোরণ ঘটছে। তার মানে মানুষ এখন আর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে না, তারা ঘুরে দাঁড়িয়েছে। তারা এখন খুনি মেশিনগুলোকে ধ্বংস করে আবার পৃথিবী দখল করতে শুরু করেছে। ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর মুভির কোন পার্ট তোমাদের ভালো লেগেছে তা কমেন্টে অবশ্যই বলবেন। আর এইভাবেই আজকের গল্প এখানেই শেষ। আজকের এক্সপ্লেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করবেন। ফিরছে আরো একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই।